আগামীকাল মুম্বাই সিটি এফসির এগেনস্টে কিরকম দল নিয়ে নামবে মোহনবাগান আজকে চলো সেই বিষয়তেই আমরা আলোচনা করব। কিরকম হতে পারে কোচ হোসে মলিনার প্রথম একাদশ, আইএসএল এর উদ্বোধনী ম্যাচ, মোহনবাগান কি করতে পারে বাজিমাত, আমরা সেই বিষয়তেও এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো এবং অবশ্যই ভাবে সমর্থকরা যারা এই ভিডিও দেখছো তারা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মনে হয় আগামীকাল হোসে মলিনার প্রথম একাদশ কিরকম হতে পারে। আপাতত চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো, যদি আমরা ফার্স্টেই শুরু করি যে এই মুহূর্তে মোহনবাগানের কি টিম নিউজ রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে একটাই বড় খবর, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন থাকছেন না এই ম্যাচটায়। সেটা সাংবাদিক সম্মেলনে হোসে মলিনা নিজেই কনফার্ম করেছেন যে ম্যাকলারেন প্রথম দলের সাথে ট্রেনিং করা শুরু করেছেন, এটা ঠিক কথাই, তবে এখনো অবধি তিনি ম্যাচ ফিটনেসের জায়গায় পৌঁছতে পারেননি। তোমাদেরকে বলে দিই যে ম্যাকলারেনের যে ইঞ্জুরির সমস্যাটা ছিল, যে ঘাড়ের চোটের সমস্যাটা ছিল, সেটা কিন্তু উইথ সার্জারি এবং উইথ ইনজেকশনস অনেকটা ঠিক হয়েছে। তবে এই মুহূর্তে ম্যাকলারেন একটা রিকভারি সেশনের মধ্যে রয়েছে। এতদিন তিনি যেই সমস্যা নিয়ে ভুগছিলেন তার সমাধান পাওয়া গেছে, তবে এখনও তার রিকভার হতে বেশ একটু সময় লাগতে পারে, যেই কারণে কোনো রকমের ঝুঁকি না নিয়ে মুম্বাই ম্যাচ থেকে ম্যাকলারেন থাকছেন বাদ। এবার অ্যালবার্তো রড্রিগেজ তিনি ফিরে আসছেন, তিনি স্কোয়াডে অ্যাভেলেবেল রয়েছেন এবং হোসে মলিনা চাইলে তাকে কিন্তু ইউজও করতে পারেন এই ম্যাচটায়। তো এবার দেখো, যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে না, মুম্বাই অ্যাজ অ্যান অপোনেন্ট যেহেতু এতটা স্ট্রং এবং চিরকাল আইএসএল একটা গলার কাঁটা মুম্বাই সিটি এফসি মোহনবাগানের জন্য, সেই দিক দিয়ে দেখতে গেলে হয়তো আমি এখানে এই ম্যাচটার জন্য একজন সেন্ট্রাল ডিফেন্ডারকে নিয়ে নামবো না, স্পেশালি যেখানে ডিফেন্সের অবস্থা এতটাই খারাপ। তো সেদিক দিয়ে দেখতে গেলে যেই মুহূর্তে আমি এই দলে দুখানা ফরেন সেন্টার ব্যাক খেলাবো, এই দলের ব্যালেন্স একেবারে হিলে যাবে, এখানে কোনো সন্দেহ নেই। এবং যেই কারণে এই কলটা বেসিক্যালি হোসে মলিনাকে নিতে হবে যে তিনি কি করবেন, ব্যালেন্সের উপর ফোকাস করে ডিফেন্সকে দুর্বল রাখবেন নাকি ডিফেন্সকে স্ট্রং করতে গিয়ে দলের ব্যালেন্স হিলিয়ে দেবেন। এটা মলিনার দোষ নয়, এটা এরকম ভাবেই মোহনবাগান দলটা তৈরি হয়েছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমি এই দুটো যে অপশন রয়েছে মলিনার কাছে, আমি এই দুটো অপশনের ওপরই লাইন আপ বানাবো এবং দেখে নেবো যে দুটো অপশনই সব থেকে বেস্ট লাইন আপ কি হতে পারে মোহনবাগানের জন্য। তবে বেস্ট কেস সিনারিও অবশ্যই এটা যে অ্যালবার্তো রড্রিগেজকে আরো একটা ম্যাচ রেস্ট দেওয়া হোক এবং ডাইরেক্টলি রফশান ম্যাচে তাকে নামানো হোক। যতই তিনি ফিট হয়ে যাক, তাকে আরেকটু সময় বা রিকভারির টাইম মলিনার দেওয়া উচিত। তবে তার চান্সেস খুব একটা বেশি আমার লাগছে না। আমার মনে হয় মলিনা অ্যালবার্তো রড্রিগেজকে এই ফার্স্ট ম্যাচ থেকেই খেলাবেন। তো এবার যদি দুটো ফরেন সেন্টার ব্যাক নিয়ে মোহনবাগানকে নামতে হয়, তাহলে গোলে তো বিশালকে থাকছেন, এখানে কোনো সন্দেহ নেই। তাহলে তিনজন যে সেন্টার ব্যাক, কারণ 3-5-2 মোহনবাগান খেলবে, তাহলে এই 3-5-2-তে তিনজন সেন্টার ব্যাক, একজন সুভাশিস বোস, একজন টম অ্যালড্রেড এবং আরেকজন অ্যালবার্তো রড্রিগেজ। যদি আমরা আসি এবার মাঝ মাঠে, তাহলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন মলিনাকে নিতে হবে এবং আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে হয়তো যেই মিডফিল্ড আমরা এই ম্যাচে দেখতে পারি, যদি দুটো ফরেন সেন্টার ব্যাক খেলানো হয়, তাহলে সেই মিডফিল্ড হবে আপুয়া, অভিষেক সূর্যবংশী এবং অনিরুদ্ধ থাপা। কেন, আমি এটার বিষয়ে পরে আসছি, আগে পুরো দলটা তোমরা দেখে নাও, তারপর তোমরাই বুঝতে পারবে যে আমি কেন এই বক্তব্যটা রেখেছি। রাইট উইং ব্যাক, লেফট উইং ব্যাকে থাকছেন মনবীর সিং, লিস্টন কোলাস, এখানে কোনো সন্দেহ নেই। আর দুজন স্ট্রাইকার এখানে হবেন গ্রেগ স্টিওয়ার্ট এবং জেসন কামিংস। হ্যাঁ, আমাকে দিমিত্রি পেট্রোডসকে বেঞ্চে বসিয়ে রাখতে হয়েছে, কিচ্ছু করার নেই। দলের এই মুহূর্তে যা কন্ডিশন, এই দলের যা সেট আপ, সেখানে দুটো ফরেন সেন্টার ব্যাকে দিমিত্রি পেট্রোডসকে ফার্স্ট 11 খেলানো কিন্তু খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, এবার আমি জানি যে অনেকেই খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবেন, খুবই হয়তো বিরক্ত বোধ করবেন যে আমি পেট্রোডসকে কি করে বাইরে বসিয়ে রেখেছি। তবে এই দলের গ্রেগ স্টিওয়ার্টের মতন একটা প্লেয়ারকে ফার্স্ট হাফ থেকে খেলাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ মুম্বাই ডিফেন্স ব্রিজ করার জন্য গ্রেগ স্টিওয়ার্টের মতন একটা ভালো প্লে মেকার মাঝমাঠে থাকাটা অত্যন্ত প্রয়োজন। তোমাকে একজন দরকার যে এসে মাঝমাঠের কন্ট্রোলটা নেবে এবং সেই কাজটা স্টিওয়ার্ট পেট্রোডসের থেকে অনেক বেটার করেন এবং স্ট্রাইকে তিনি কামিন্সকেও সাপোর্ট দিতে পারেন এবং মাঝমাঠে অভিষেক সূর্যবংশী এবং আপুয়া এরা ভীষণই অপোজিট ফুটবলার্স। তো একজন প্লে বিল্ড আপ করবে, তো একজন অপোনেন্টের প্লে আটকানোর চেষ্টা করবে এবং থাপা ইজ গোয়িং টু বি দ্যাট বক্স টু বক্স মিডফিল্ডার যে হবে ব্রিজ এই ডিফেন্স এবং এই অ্যাটাকের মধ্যে। তো এইটা তো একটা ফরমেশন হতে পারে। এবার এখানে যদি আমরা পেট্রোডসকে খেলাতে চাই, তাহলে আমাকে গ্রেগ স্টিওয়ার্টকে তুলে বার করে রাখতে হবে এবং আমাদেরকে তখন অভিষেক সূর্যবংশীকেও তুলতে হবে, কারণ তখন যে মিডফিল্ড হবে সেটা হবে সাহাল, থাপা এবং আপুয়ার, এবং আপফ্রন্টে খেলবেন দিমিত্রি পেট্রোডস এবং জেসন কামিংস। আগেন দিস কুড বি আ ভেরি গুড স্টার্টিং 11। তবে গ্রেগ স্টিওয়ার্টকে তখন তাহলে সেকেন্ড হাফে নামতে হবে এবং এখানে আমি বারবার এটা আগেও আলোচনা করেছি যে গ্রেগ স্টিওয়ার্ট সেকেন্ড হাফে অতটা বেশি এফেক্টিভ হবেন না যতটা তিনি ফার্স্ট হাফে হবেন। ফার্স্ট হাফে গ্রেগ স্টিওয়ার্টের ইনভলভমেন্টে যদি মোহনবাগান লিড নিয়ে এগিয়ে গেল, ম্যাচের কন্ট্রোল নিয়ে নিল, তাহলে কিন্তু সেকেন্ড হাফটা ম্যাচ সি আউট করতে ইজি হবে মোহনবাগানের জন্য, যখন সেকেন্ড হাফে সাহাল বা পেট্রোডস নামবে বেঞ্চ থেকে। এবং সেই কারণে আমি মনে করছি যে এই ফরমেশনে মোহনবাগান তাদের ফার্স্ট হাফ খেলবে এবং যখন সেকেন্ড হাফ স্টার্ট হবে তখন দে ক্যান প্লে উইথ দ্য প্লেয়ার্স। তারা পেট্রোডসকে নিয়ে আসতে পারবে গ্রেগ স্টিওয়ার্টের জায়গায়, তারা সাহালকে সাব ইন করতে পারবে থাপা বা অভিষেক সূর্যবংশীর জায়গায়, তারা চাইলে আশিককে নামাতে পারে, দীপক টাংরিকে নামাতে পারে। তো অনেক অপশনস খুলে যাবে সেকেন্ড হাফে যদি মোহনবাগান ফার্স্ট হাফে এই ফরমেশন নিয়ে খেলে। তবে
এটা তখনই তারা খেলবে যখন তারা দুটো বিদেশি নিয়ে খেলবে। বাট যেই মুহূর্তে তারা যদি ডিসিশন মলিনা নেন যে না, লেটস টেক আ রিস্ক, লেটস প্লে উইথ ওয়ান ফরেন সেন্টার ব্যাক এবং দেখা যাক যে দলটা কিরকম খেলে, কারণ ডিফেন্সে এক বিদেশিকে নিয়ে সেরকম ভাবে কিন্তু আমরা প্রথম থেকে মোহনবাগানকে খেলতে দেখিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে তখন আবারও গোলে বিশালকে থাকছেন, টম অ্যালড্রেড থাকবেন আমার মনে হয় মেন সেন্টার ব্যাক হিসেবে, পাশে সুভাশিস বোস এবং রাইট সেন্টার ব্যাক হিসেবে আমরা দীপেন্দু বিশ্বাস অথবা দীপক টাংরিকে দেখতে পারি। আর মাঝমাঠে তখন কি হবে, মাঝমাঠে সেই মুহূর্তে হবে থাপা, আপুয়া এবং গ্রেগ, রাইট উইং ব্যাক লেফট উইং ব্যাকে মনভীর এবং লিস্টন, এবং আপফ্রন্টে দুজন স্ট্রাইকার জেসন কামিংস এবং দিমিত্রি পেট্রাটস। এবার তোমরা বলো যে তোমাদের কি মনে হয় যে কোনটা বেশি স্ট্রং লাগছে এই মুহূর্তে? যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে এই ফরমেশনটাই হচ্ছে মোহনবাগানের ফরমেশন। আপফ্রন্টে তিনজন বিদেশি, ডিফেন্সে একজন ফরেন সেন্টার ব্যাক, এই প্ল্যানিংয়েই মোহনবাগান দল বানিয়েছিল, যেই কারণে দিস ইজ দ্য মোস্ট ব্যালেন্সড লাইন আপ ফর মোহনবাগান। এবং যদি ম্যাকলারেন ফিট থাকতেন তাহলে বেঞ্চে আরও একটা বিদেশি অ্যাটাকিং অপশন থাকতো, তবে সেটা নেই। এবং যেহেতু নেই সেই কারণে আমি মনে করছি যে আমি যে ফার্স্ট লাইন আপটা বললাম, যেখানে গ্রেগ, কামিংস, অ্যালবার্তো এবং টম ছিলেন, সেই ফরমেশন নিয়েই তাদের এই ম্যাচে নামা উচিত। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাফে দিমিত্রি পেট্রাটসের মতন একজন প্লেয়ার নামতে পারেন, আর যদি তারা গ্রেগকে ফার্স্ট হাফ বসিয়ে রাখে তাহলে সেকেন্ড হাফে গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ার নামতে পারেন। তো তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফেই তোমার কাছে একটা বিদেশি গেম চেঞ্জার থাকবে। ইন্ডিয়ান গেম চেঞ্জার তোমার কাছে ভরে ভরে রয়েছে, আশিক আছে, সাহাল আছে, এরা কিন্তু এসে ম্যাচ ঘোরাতে পারে। বাট একটা বিদেশি অ্যাটাকিং অপশনও থাকছে যিনি কিনা সেকেন্ড হাফে এসে মোহনবাগানের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন। এখানে যদি ম্যাকলারেন ফিট থাকতেন তাহলে আমি বলতাম যে লেটস গো উইথ 3 ফরেনার্স আপ ফ্রন্ট, কিন্তু যেহেতু তিনি নেই সেই কারণেই আমার মনে হয় বেঞ্চে একটা অ্যাটাকিং বিদেশি অপশন রাখাটা অত্যন্ত প্রয়োজন সেকেন্ড হাফের জন্য, বিকজ মুম্বাই ইজ গোয়িং টু বি অ্যান আনএক্সপেক্টেড অপোনেন্ট। তারা কি খেলবে এই মুহূর্তে বলাটা খুবই কঠিন, বিকজ দলে অনেক পরিবর্তন হয়েছে, তাদের মাঝমাঠ চেঞ্জ হয়েছে, ফ্রন্ট লাইন চেঞ্জ হয়েছে। তো ফার্স্ট ম্যাচেই এবং ফার্স্ট হাফেই তারা কিরকম ফুটবল খেলবে এটা প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। তবে এইটুকুন গ্যারেন্টি দিয়ে বলা যায় যে তাদের যে আপফ্রন্টে প্লেয়ার্সরা রয়েছেন, জন টোরাল, কারেলিস এবং ছাংতে, এরা কিন্তু মোহনবাগানের এই মুহূর্তে যে ডিফেন্স রয়েছে সেটাকে ছাড়খাড় করে দিতে পারে, এবং সেটাকে সামলানোর জন্য দুটো ফরেন সেন্টার ব্যাক কুড বি রিকোয়ার্ড ফর মোহনবাগান টু কন্টেন দি অ্যাটাকিং থ্রেট অফ মুম্বাই সিটি এফসি। মুম্বাই যেটা একটু স্ট্রাগল করবে আমার মনে হয় এই সিজনে, সেটা হচ্ছে মাঝমাঠ নিয়ে। মাঝমাঠে মনজোরও ভালো প্লেয়ার, এখানে কোনো সন্দেহ নেই, ভ্যান নিয়েফ ভালো প্লেয়ার, এখানেও কোনো সন্দেহ নেই। তবে ইন্ডিয়ান প্লেয়ারদের কোয়ালিটি মাঝমাঠে কিন্তু একটু হলেও কমেছে, বিকজ দেয়ার অটোমেটিক স্টার্টার আপুয়া মোহনবাগানে চলে এসেছেন। অর্থাৎ তাদেরকে এবার তাদের কাছে যে ব্যাকআপ অপশনস ছিল, অর্থাৎ জয়েশ রানে, হিতেশ শর্মা, এদের মতন প্লেয়ার্সদেরকে খেলাতে হবে, যেই কারণে। এবং সবথেকে বড় কথা হচ্ছে তারা, আমার মনে হয় না ম্যানজোরো এবং ভ্যান নিয়েফকে একসাথে খেলাতে পারবে বলে। ইন কেস যদি তারা খেলায় তাহলে সামনে জন টোরালকে তোমরা সেকেন্ড হাফে দেখবে বলে আমি মনে করছি। তাহলে ইন দ্যাট কেস মুম্বাই দুজন ইন্ডিয়ান উইঙ্গারকে নিয়ে নামবে এবং আপফ্রন্টে নাম্বার 9 হিসেবে কারেলিস থাকবেন, এবং এটা কুড বি অ্যান অপশন, বিকজ মুম্বাইও ভালো করে জানে যে এই মুহূর্তে তাদের মাঝমাঠটা সব থেকে বেশি উইক, ফ্রন্ট লাইন এবং ডিফেন্সকে বাদ দিলে। তাহলে সেই ক্ষেত্রে মাঝমাঠের কন্ট্রোল একটা ফুটবল ম্যাচে কতটা ইম্পর্টেন্ট এটা আমরা সকলেই জানি, এবং সেই মাঝমাঠের কন্ট্রোল নেওয়ার জন্য যদি মুম্বাই এরকম মনে করেন যে ম্যানজোরো এবং ভ্যান নিয়েফকে একসাথে খেলাবেন, তারা খেলাতেই পারে। এবং সত্যি বলতে ইন্ডিয়ান প্লেয়ারদের যদি আমরা কোয়ালিটি দেখি তাহলে উইঙ্গার্সরা অনেক বেশি বেটার কোয়ালিটি রয়েছে মুম্বাইতে কম্পেয়ার টু দ্য মিডফিল্ডার্স। বিপিন সিং রয়েছেন, বিক্রম প্রতাপ সিং রয়েছেন, তারা কিন্তু ডিরেক্ট স্টার্টিং 11-এ খেলতেই পারেন। সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু মাঝমাঠ কন্ট্রোল নেওয়ার জন্য আমরা ভ্যান নিয়েফ এবং ম্যানজোরোকে একসাথে দেখতে পারি প্রথম থেকেই, যেখানে এই কারণে আরও বেশি করে এমন একজন মাঝমাঠে বিদেশি লাগবে মোহনবাগানের যে এসে মাঝমাঠকে সাপোর্ট দেবে, কারণ মাঝমাঠে অলরেডি মোহনবাগানের কাছে 3 জন ভারতীয় প্লেয়ার্স থাকবে। এবার গ্রেগ স্টুয়ার্ট যেই মুহূর্তে মাঝমাঠে নামবেন একটা মিডফিল্ড ওভারলোড মোহনবাগান ক্রিয়েট করতে পারবে, অর্থাৎ তখন সেই মুহূর্তে মোহনবাগানের 4 জন প্লেয়ার মাঝমাঠে থাকবে কম্পেয়ার টু মুম্বাইয়ের 3 জন। এবং এই মিডফিল্ড ওভারলোডটা গ্রেগ স্টুয়ার্ট ভীষণ ভালো পারে। তোমরা যদি ভালো করে গ্রেগ স্টুয়ার্টের ম্যাচেসগুলো দেখো মোহনবাগানের জার্সিতে ডুরান্ড কাপে, বা তোমরা যদি আগেও পিছিয়ে যাও মুম্বাইয়ের ম্যাচেস দেখো বা জামশেদপুরের ম্যাচেস দেখো, তাহলে দেখবে যে গ্রেগ স্টুয়ার্ট কতটা নিচে নেমে এসে মাঝমাঠে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ বাড়িয়ে তোলে, এবং সেখান থেকে স্পেসেস বেশি বেরোয়, চান্সেস বেশি ক্রিয়েট হয়, এবং অনেকটা স্পেস মোহনবাগানের উইঙ্গার্সরাও পাবে যেই মুহূর্তে গ্রেগ স্টুয়ার্ট নিচে নেমে এসে খেলবে, কারণ গ্রেগ স্টুয়ার্ট তখন অ্যাট্রাক্ট করবে বাকি প্লেয়ারদের নিজেদের দিকে, এবং সেখান থেকে মোহনবাগানের উইং ব্যাকসদের জন্য স্পেস ক্রিয়েট হবে বলে আমি মনে করছি। তো আই থিঙ্ক ওভারঅল গ্রেগ স্টুয়ার্ট শুড বি স্টার্টিং দিস ম্যাচ এগেন্স্ট মুম্বাই সিটি এফসি, এবং এই মুম্বাইয়ের সেটআপকে গ্রেগ স্টুয়ার্ট খুব ভালো করে চেনেন, লাস্ট ইয়ার অবধিও তিনি এই সেটআপেই ছিলেন, সেই কারণে গ্রেগ কুড বি দ্য ট্রাম্প কার্ড ফর মোহনবাগান ইন দিস ম্যাচ। ম্যাচ প্রেডিকশন খুব একটা বেশি করবো না, বিকজ ফার্স্ট ম্যাচ যেহেতু প্রচন্ড আনপ্রেডিক্টেবল দুটোই দল, কে জিতবে কে হারবে এটা বলাটা খুবই মুশকিল। তবে আমার মনে হয় যে মোহনবাগানের মধ্যে বেশি খিদে থাকা উচিত এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নেওয়ার, কারণ ফার্স্ট অফ অল হোম গ্রাউন্ডে খেলছে, এবং সেকেন্ড অফ অল নেক্সট ম্যাচই হচ্ছে ACL 2। তো ACL 2 ম্যাচ খেলার আগে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স নিয়ে যাতে তারা ACL 2 ম্যাচ খেলতে পারে, সেই জন্য এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নেওয়ার খিদেটা মোহনবাগানের মধ্যে বেশি থাকা উচিত। ডিফেন্সের প্রবলেম আছে তারা সকলেই জানে, তো সেই ডিফেন্সের প্রবলেমটা কিভাবে সলভ হবে তার জন্য যদি মাঝমাঠকেও সাপোর্ট দিতে হয়, প্রত্যেকটা প্লেয়ারকে ইউনাইটেড হয়ে খেলতে হবে। 3-5-2 একটা খুব ডিফিকাল্ট ফরমেশন, হয়তো ওয়ার্ল্ড ফুটবলে এখন এটা খুবই ইউজ হচ্ছে এবং ওয়ান অফ দি বেস্ট ফরমেশন আমরা বলতে পারি, যে কোনো ফরমেশনকে
ফরমেশনকে ব্রেক করার মতন ক্ষমতা 3-5-2 এর রয়েছে, তবে এই 3-5-2টাকে পারফেক্টলি এক্সিকিউট করা খুবই ডিফিকাল্ট, যেই কারণে প্লেয়ারদের টেকনিক্যাল এবং ফুটবল ইন্টেলিজেন্স অনেক হাই হতে হবে, পজিশন অ্যাওয়ারনেস অনেক হাই হতে হবে 3-5-2তে প্রপারলি একটা প্রপার সেটআপে প্রপার রিদমে ফুটবল খেলার জন্য। সেই খেলাটা মোহনবাগান চেষ্টা করছে। হাবাসের আন্ডারে সেই রিদম খুব ভালো দেখা যেত, তবে মলিনা যেহেতু 3-5-2 খেলার না, 3-5-2 তার ফরমেশন নয়, সেই কারণে সেই রিদম খুঁজে বার করতে কিন্তু প্লেয়ারদের একটু অসুবিধা হচ্ছে। তো সেই কারণে যদি মোহনবাগানের মনে হয় বা মলিনার মনে হয় যে 3-5-2তে রিদম খোঁজা ডিফিকাল্ট হচ্ছে প্লেয়ারদের জন্য, দেন মলিনা শুড ইমিডিয়েটলি সুইচ টু হিজ ওন ফরমেশন, যেটা হচ্ছে 4-2-3-1। অ্যাটলিস্ট হি ক্যান প্লে টু হিজ স্ট্রেংথস। 3-5-2 ওর ফরমেশন নয়, যেই কারণে কিন্তু এত প্রবলেমস আমরা এই মুহূর্তে এই মোহনবাগান টিমের মধ্যে দেখছি। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও গাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মতামত এই ম্যাচটাকে নিয়ে, তোমাদের কি প্রেডিকশন, অবশ্যই এক্ষুনি আমায় কমেন্টে জানিও। আপাতত এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।